এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তবে আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা যাতে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শেখ হাসিনার জন্য নরেন্দ্র মোদীর উপহার, 2 উপদেষ্টার পদত্যাগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, হাসিনার জন্য মোদীর উপহার, 2 উপদেষ্টার পদত্যাগ। অবশেষে সত্যি কি হলো? উপদেষ্টা রেজওয়ানা হাসান কি পদত্যাগ করলেন? কেন পদত্যাগ করলেন তাও জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ 13ই ফেব্রুয়ারি 2025, এই মুহূর্তে রাত 9টা বেজে 17 মিনিট। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শেখ হাসিনার জন্য নরেন্দ্র মোদীর উপহার, 2 উপদেষ্টার পদত্যাগ, এরপর প্রশ্নবোধক চিহ্ন। আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই নিতে চাই। আপনারা মেসেজ বক্সে গিয়ে মেসেজ করুন। হাসিনার জন্য নরেন্দ্র মোদী কি উপহার দিতে পারেন? কিন্তু বিপত্তি বেঁধেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট। মানবাধিকার কমিশনের এই রিপোর্ট সব এলোমেলো করে দিয়েছে। হাসিনা এবং আওয়ামী লীগের জন্য এটা অপ্রত্যাশিত। আপনারা জানেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। মার্কিন মুলুকে তার যাবার মূল উদ্দেশ্য হচ্ছে নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীকে একসময় বলা হতো হরিহর আত্মা, কিন্তু সময় গড়িয়েছে, জল গড়িয়েছে, এখন আর সেই অভিধা উপস্থাপন করা যাচ্ছে না। সম্পর্ক অবনতি হয়েছে, বিশেষ করে শুল্ক আরোপ নিয়ে এবং অভিবাসন নীতির ক্ষেত্রে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শীতলতম সম্পর্কের জায়গা তৈরি হয়েছে। ফলে অনেকে মনে করেছিলেন ট্রাম্প ক্ষমতায় এলে মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরো মজবুত হবে, দৃঢ় হবে। কিন্তু দৃশ্যমানভাবে যা আমরা দেখতে পাচ্ছি তাতে ভারতের বিজেপি সরকার আশাহত। এখন এই আশাহত পরিস্থিতিকে আশার দিকে নিয়ে যেতেই ট্রাম্পের মার্কিন মুলুক সফর। আমি যখন কথা বলবো বা আমার এই ভিডিও যখন আপনারা দেখবেন, তখন ট্রাম্প এবং মোদীর মধ্যে বৈঠক হয়ে যাবে। প্রিয় দর্শক, ট্রাম্প এবং মোদীর এই বৈঠক নিয়ে গোটা দক্ষিণ এশিয়াই তাকিয়ে আছে, বিশেষ করে বাংলাদেশ, বিশেষ করে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং বাংলাদেশের মানুষ তো বটেই, বিশেষ করে অন্তর্বর্তী সরকার। এই বৈঠকের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে হাসিনা বিষয়ে কি কি আবদার করতে পারে। আচ্ছা, আপনারাই ধারণা করুন যে মোদী হাসিনার জন্য ট্রাম্পকে কি বলতে পারে। এখন দেখুন, নরেন্দ্র মোদীর সামনে যে এজেন্ডা আছে তা পাহাড় সম, এজেন্ডার স্তূপ। এই এজেন্ডাগুলো রেখে তিনি কি পলাতক শেখ হাসিনার জন্য কথা বলবেন, অথবা পদচ্যুত গদিচ্যুত আওয়ামী লীগের জন্য কোনো বিষয় উত্থাপন করবেন ডোনাল্ড ট্রাম্পের কাছে? ডোনাল্ড ট্রাম্পেরই বা কি দেয়ার আছে, এটার একটা প্রশ্ন। কারণ আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার গত 16 বছর টানা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এই 16 বছরে বাইডেন প্রশাসন নানাভাবেই সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করেছে। সুশাসন, গণতন্ত্র, নানা ইস্যুতে হাসিনা সরকার এবং বাইডেন সরকার দুটো যোজন যোজন দূরে অবস্থান করেছে। কিন্তু এরপরেও কি হাসিনা সরকারের আসন টলাতে পেরেছে বাইডেন প্রশাসন? না, পারেনি। শেষ পর্যন্ত খেলায় ইস্তফা দিয়ে পিটার হাস আত্মগোপনে গিয়েছিলেন, এরকম অভিযোগও আছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে এই চলমান পরিস্থিতির মধ্যেও শেখ হাসিনার জন্য নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে কি চাইবেন? ডোনাল্ড ট্রাম্পের কাছে নরেন্দ্র মোদী একটা বিষয়ে চাইতে পারেন। বিভিন্ন সূত্র বলছে যে যেহেতু ভারতেরই বিস্তর ইস্যু রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, সুতরাং শেখ হাসিনার প্রসঙ্গ সেভাবে না এলেও একটা বিষয়ে মার্কিন প্রশাসনের কাছে ভারতের বিজেপি সরকার প্রতিশ্রুতি চায় বা অঙ্গীকার চায় যে বাংলাদেশ ইস্যুতে যেন এই বিষয়টিতে মার্কিন যুক্তরাষ্ট্র সোচ্চার হয়। সেই বিষয়টি কি? আসন্ন নির্বাচনে যেন বাংলাদেশের নির্বাচন কমিশনে
নিবন্ধিত সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে। সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপর চাপ প্রয়োগ, ইতোমধ্যে যারা বাংলাদেশ সফর করেছেন আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন সংস্থা বা রাষ্ট্রের প্রতিনিধিরা, তাদের সঙ্গে তো বটেই, অনাগত দিনে আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা সাক্ষাৎ করবেন মার্কিন মুলুকের, তারা যেন এই কথাটি জোরে সোরে বলে যে আগামী নির্বাচনে কোনোভাবেই নিবন্ধিত দলগুলোকে বাদ রাখা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নরেন্দ্র মোদী তার আলোচনার তালিকায় রেখেছেন। এখন যদি সময় পান এই এজেন্ডা নিয়ে যদি বিস্তারিত আলাপ করতে পারেন ট্রাম্পের সঙ্গে, তাহলে এজেন্ডার সুতো ধরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রসঙ্গ আসতে পারে। কিভাবে আসবে? একটা পলাতক পদচ্যুত প্রধানমন্ত্রীর কথা বা একটি রাজনৈতিক দলের কথা অন্য একটি দেশের প্রধান আরেক দেশের প্রধানকে কি বলতে পারেন? এখানেই হচ্ছে অন্যরকম একটা বিষয়। আপনারা জানেন যে নানা ধরনের এজেন্ডা থেকে যখন দুই দেশের প্রধান আলোচনা করেন, সেখানে গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা হচ্ছে এই দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, নিরাপত্তা। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রসঙ্গ যখনই আসবে, তখন বাংলাদেশের প্রসঙ্গ অবশ্যই আসবে, যে বাংলাদেশের কূটনীতি এই মুহূর্তে কোন অভিমুখে যাত্রা করছে, বাংলাদেশ কি চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা, এই প্রসঙ্গ তো আসবেই ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে। তখনই আসলে শেখ হাসিনা প্রসঙ্গ এবং আওয়ামী লীগের প্রসঙ্গ তুলতে চান নরেন্দ্র মোদী। কিন্তু দেখুন, এত এত এজেন্ডার ভিড়, সেই ভিড়ে তিনি কতটাই আসলে কথা বলতে পারবেন শেখ হাসিনা ইস্যুতে। প্রিয় দর্শক, বাণিজ্য, শুল্ক, অভিবাসন, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা রয়েছে। আপনারা জানেন যে অভিবাসন নীতিতে ভারত বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত অসংখ্য ভারতীয় নাগরিককে চরম নির্যাতন বা নিপীড়নের মধ্য দিয়ে ফেরত পাঠানো হয়েছে দিল্লিতে। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছেন যে এটা আসলে মার্কিন অভিবাসন নীতির মধ্যেই রয়েছে, যারা অবৈধ তাদেরকে এভাবেই ফেরত পাঠানো হবে স্ব রাষ্ট্রে। বিরোধী দলের ব্যাপক তোপের মুখে পড়ে, ব্যাপক তোপের মুখে জয়শঙ্কর কিন্তু এই কথাটা বলেছেন। দেখুন, পৃথিবীতে অন্য দেশের ক্ষেত্রে তো এই ঘটনা ঘটে নাই। আমাদের বাংলাদেশেরও অনেক অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। কই বাংলাদেশের জন্য একটা সামরিক বিমান ভর্তি করে তো অবৈধ অভিবাসীদের পাঠানো হলো না। হয়তো আমরা বলতে পারি যে বাংলাদেশের যে পরিমাণ অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, তার চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি সংখ্যক রয়েছে ভারতীয় অবৈধ অভিবাসী। কিন্তু ভারতের জন্য এটা তো একটা লজ্জাজনক ব্যাপার। ভারতের জন্য এটা আসলে সহনীয় না যে তাদের নাগরিকদের হাত বেঁধে পাঠানো হবে দিল্লিতে। সুতরাং দু নেতার মধ্যে সম্পর্ক থাকলেও একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিশ্চয়ই কাজ করছে। ফলে এই সব ইস্যু নিয়ে আসলে আলোচনাটাই মুখ্য। তার মধ্যে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক, বাণিজ্য এবং ইস্পাত, অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপ করেছে, যেটা ভারতের ব্যবসায়ীর জন্য একটা অশনি সংকেত। এই বিষয়েও দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য ভারতের ব্যবসায়ীরা নরেন্দ্র মোদীকে চাপ দিয়েছেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই অভিবাসন এবং শুল্ক আরোপের বিষয়ে। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ই সাধারণত দিন দরবার বা আগ বাড়িয়ে সমাধানের চেষ্টা করবেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠকে। সেই বৈঠকের ফাঁকে কিছু সময় পেলে তিনি হাসিনা প্রসঙ্গ আনবেন, যেহেতু গত 16 বছরে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক রেখেছেন, ভারতের সঙ্গে সম্পর্কের সুবাদে বাংলাদেশ থেকে ঢেলে দিয়েছেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে একটা প্রসঙ্গ। এখন দেখা যাক নরেন্দ্র মোদী শেখ হাসিনার জন্য যথাযথভাবে এই উপহারটি উত্থাপন করতে পারেন কি না। প্রিয় দর্শক, আমি এই খবরের দ্বিতীয়াংশে আসতে চাচ্ছি। দ্বিতীয়াংশে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে একটা স্ট্যাটাস। এই স্ট্যাটাসকে ঘিরে নানা ধরনের আলোচনা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে। জুলকারনাইন শায়ের, তিনি অনুসন্ধানী সাংবাদিক, দেশের বাইরে অবস্থান করে গত 16 বছরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করেছেন। তিনি আজকে
20 থেকে 22 ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারেরও অনেকে ভেবে কুল পাচ্ছেন না যে শায়ের এই ধরনের স্ট্যাটাস কেন দিলেন। আমি ইতোমধ্যে সরকারের গুরুত্বপূর্ণ দু একজনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে শায়েরকে অবশ্যই স্পষ্ট করা উচিত তার স্ট্যাটাসের বিষয়ে, নইলে ভুল বুঝাবুঝি তৈরি হবে। শায়েরের মতো অনুসন্ধানী সাংবাদিককে খোলামেলা ভাবে বলা উচিত। শায়েরের ওই স্ট্যাটাসে আসলে কি ছিল? একটা ব্রেকিং নিউজ ছিল, একদম হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো অবস্থা, কিন্তু তিনি তথ্য প্রমাণ দেননি। এই কমেন্টটাকে ফ্লোটিং কমেন্ট বা আমরা উড়ো মন্তব্য বলতে পারি। যেমন তিনি লিখেছেন, আপনি যদি আপনার অন্তর্বর্তী সরকারকে স্থিতিশীল এবং নির্বাচনমুখী করতে আন্তরিক হয়ে থাকেন, তাহলে অনতিবিলম্বে সৈয়দ রিজওয়ানা হাসান এবং আদিলুর রহমান খান এই দুজনকে সরকার হতে পদত্যাগ করতে বলুন, অথবা আপনার ক্যাবিনেট থেকে বরখাস্ত করুন। শক্ত স্টেটমেন্ট, শক্ত স্ট্যাটাস। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুলকার নাইন শায়ের বলেছেন। কমেন্টে যে বিষয়টি পিন করে রেখেছেন মন্তব্যটি, সেটি হচ্ছে আসিফ নজরুল আর ফারুকের কথা উল্লেখ করেনি, কারণ এই দুজনকে উদ্দেশ্য করে আক্রমণ চালিয়ে নিজেদের আড়াল করেছে সবচাইতে বড় বদমাইশরা। এই বদমাইশদের একটা চক্র আছে যারা দেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ সকল দলকে সাইডলাইন করে একটা জঘন্য অবস্থা সৃষ্টি করে প্রতিবেশী রাষ্ট্রের হীন এজেন্ডা বাস্তবায়নে চক্রান্ত করছে। শায়ের এখানে আওয়ামী লীগের নাম কি ভুলবশত আনলেন কিনা, এটা একটা ব্যাপার। ওই চক্রের মুখোশ জলদি উন্মোচিত হবে, নাকি সচেতনভাবে আওয়ামী লীগের নাম এনেছেন। তিনি বলেছেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ সকল দলকে সাইডলাইন করে একটা জঘন্য অবস্থা সৃষ্টি করে প্রতিবেশী রাষ্ট্রের হীন এজেন্ডা বাস্তবায়নে চক্রান্ত করছে। এই চক্রের মুখোশ জলদি উন্মোচিত হবে। শায়েরের জরুরি ভিত্তিতে উচিত যে এই ঘটনার চুলচেরা তথ্যাদি তুলে ধরা, না হলে ভুল বুঝাবুঝি হবে। এমনিতেই এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটা ধোঁয়াশা, একটা অস্থিরতা, একটা ধীর গতির প্রশাসন বলে অভিযোগ করা হচ্ছে বারবার। ভেতর থেকে অভিযোগ করা হচ্ছে যে আমাদের কাজকর্মে বাধা দেওয়া হচ্ছে, আমাদেরকে এমন ভাবে সমালোচনায় বিদ্ধ করা হচ্ছে যে আমাদের স্বাভাবিক কাজকর্মে তা ব্যাহত করছে। এই ধরনের অভিযোগও কিন্তু এই সরকারের ভেতর থেকে করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, শায়ের যত দ্রুত এটা খোলাসা করবেন, তত দ্রুত জাতি হয়তো অজানা অনেক তথ্য জানতে পারবে। আর অন্যদিকে বিষয় হচ্ছে এই অন্তর্বর্তী সরকার কি ভাবছে। এই স্ট্যাটাসটির পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন বললেন যে তারাও বুঝে উঠতে পারছেন না যে শায়ের আসলে কি বোঝাতে চাইছেন। ভয়াবহ অভিযোগ তুলেছেন যে উপদেষ্টাদের মধ্যে একটা চক্র তৈরি হয়েছে যারা প্রতিবেশী ভারতের পারপাস সার্ভ করছে। এখন এই চক্র কিভাবে, কোন উদ্দেশ্যে, কখন, কোন সময়, কি কি কাজ করেছেন সেটার তো প্রমাণ লাগবে। শুধুমাত্র ফ্লাইং কমেন্ট দিয়ে তো হবে না। সেই প্রমাণটা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে শায়ের যদি উপস্থাপন করেন, তাহলে এই জাতি এই রহস্য জানতে পারবে। প্রিয় দর্শক, আপনাদের একটা খবর দিচ্ছি, সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করবেন। এটা প্রায় নিশ্চিত। আপনারা জানেন যে ছাত্রদের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী যিনি এক দফার ঘোষণা দিয়েছেন, নাহিদ ইসলাম, তিনি তথ্য মন্ত্রণালয় সহ আরো দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি এ মাসেই পদত্যাগ করবেন। এটা প্রায় নিশ্চিত। পদত্যাগ করে রাজনৈতিক দলে আনুষ্ঠানিকভাবে জয়েন করবেন। সেই রাজনৈতিক দলটি জনসম্মুখে আসবে। এর বাইরেও আরো দু একজন উপদেষ্টা পদত্যাগ করবেন বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলকার নাইন শায়ের যে দুজনের নাম বললেন, এই দুজনের একজন আদিলুর রহমান খান শুভ্র 16 বছরে ফ্যাসিবাদের নানা নিপীড়ন নির্যাতনের মুখে পড়েছেন। তার মানবাধিকার সংগঠন অধিকার চমৎকার কিছু কাজ করেছে, যেই কাজগুলো আওয়ামী লীগ সরকারের আমলে নিন্দিত ছিল, এবং এই কাজগুলোর জন্য তিনি জেল খেটেছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5ই মে 2013 সালে শাপলা চত্বরে হেফাজত হত্যাকাণ্ড নিয়ে যে রিপোর্ট, সেটি। এখন আদিলুর রহমান খান শুভ্রের মতো এইরকম একজন নিপীড়িত, নির্যাতিত উপদেষ্টার বিরুদ্ধে শায়ের যে অভিযোগ তুলেছেন, সেই অভিযোগের অবশ্যই তথ্য প্রমাণ থাকা উচিত। পর্দার অন্তরালে কি হচ্ছে, এই ধরনের অভিযোগ উত্থাপিত হলে কিন্তু সন্দেহ, সংশয় আরো বাড়ে। যাদেরকে ঘিরে গণ অভ্যুত্থানের মানুষের স্বপ্ন বোনার কথা, তাদেরকে ঘিরেই সন্দেহ, সংশয়। ফলে অবিলম্বে যদি এইসব বিষয় উন্মোচিত না হয়, তাহলে আরো ধোঁয়াশা তৈরি হবে। আমরা চাই
এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকার যে চিন্তা করছেন বা নির্বাচন এই সময়ের মধ্যে দেবে, এই সময়টুকু তারা যেন আরো গতিশীল হতে পারে। সেই জন্য এখন যে ডিপ স্টেটে চিন্তা চলছে কয়েকজন উপদেষ্টাকে বাদ দিয়ে নতুন করে ঢেলে সাজাবার জন্য, সেটা যেন দ্রুততম সময়ের মধ্যে হয়। যারা পারছেন না, যারা ব্যর্থতা দেখিয়েছেন ইতোমধ্যে, তারা প্রথমত নিজ থেকে সরে যেতে পারেন। আর তারা যদি না সরেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধানতম দায়িত্ব হচ্ছে তাদেরকে সরিয়ে দেয়া। কিন্তু আমরা এই দুজনের নাম শুনলাম, যার মধ্যে একজন হচ্ছেন মজলুম। তার সম্পর্কে অবশ্যই আমরা পূর্ণাঙ্গ তথ্য চাই যে অভিযোগ উত্থাপন করা হয়েছে। প্রিয় দর্শক, গুম রাজ্যে গোলাপের ঘ্রাণ এবং গোয়েন্দা কবলে মুগ্ধ আমার প্রকাশিত দুটি বই এই বই মেলায় বের হয়েছে। স্ক্রলে নাম্বার যাচ্ছে, বই দুটো সংগ্রহ করতে পারেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকেল 5টা থেকে আমি বই মেলায় থাকবো। যারা আসতে চান আসতে পারেন। সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, আমিরুল মোমেনিন মানিক ভাই যে তথ্য দিলেন, এই তথ্যের ভিত্তিতে আপনার কোনো মন্তব্য থাকলে মন্তব্যের ঘরটি আপনার, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।